নমস্কার, স্কিল বাংলা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। নিশ্চয়ই লাস্ট দুদিন ধরে সোশ্যাল মিডিয়াতে দেখে ফেলেছেন যে জেলের মধ্যেই পাকিস্তানে ইমরান খান, পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী, তার মৃত্যু, এবং এই খবর নিয়ে গোটা পাকিস্তান যেমন উত্তাল, গোটা পৃথিবী, বিশেষ করে ভারতবর্ষের থিঙ্ক ট্যাঙ্ক গভীর দৃষ্টি রেখে দিয়েছে পাকিস্তানের ওপর, যে এক্স্যাক্ট কি হয়েছে এবং এর পরের স্টেপগুলো কি হতে চলেছে। কারণ এর ওপর ডিপেন্ড করছে পাকিস্তানের নেক্সট পালা বদলের ইঙ্গিত, কোন দিকে কি পাকিস্তান যেতে চলেছে। এবার স্টেপ বাই স্টেপ একেবারে কি হয়েছে, কখন হয়েছে, কিভাবে, কেন, প্রত্যেকটা ব্যাপার আমরা বুঝব। এবং সবার আগে আমরা বুঝে নেব যে ভারতবর্ষে দাঁড়িয়ে পাকিস্তানের জেলের মধ্যে কি হচ্ছে সেই নিয়ে আমরা কেন মাথা ঘামাবো। তার কারণ ইমরান খান ইনি কোনো সাধারণ মানুষ নন, ইনি পাকিস্তানের পূর্ব প্রধানমন্ত্রী, জাস্ট আগের টার্মেই প্রধানমন্ত্রী ছিলেন। এবং আমরা অত্যন্ত কৌতূহলী এই ব্যাপারটায় এই কারণে, ইমরান খানের সঙ্গে মানে এই মুহূর্তে পাকিস্তানের যে গভর্নমেন্ট, তার সঙ্গে আর্মির কিরকম সম্পর্ক, গলায় গলায়। যেখানে প্রধানমন্ত্রী দাঁড়িয়ে থাকেন আসিম মুনির, ওদের যে ফিল্ড মার্শাল, সে প্রধানমন্ত্রীর পাশে দাঁড়িয়ে থাকে অল টাইম। এবং আমেরিকার, ইউএস এর কিরকম সম্পর্ক, অসাধারণ ভালো। ডোনাল্ড ট্রাম্প সবসময় পিঠ চাপড়াচ্ছে পাকিস্তানের প্রধানমন্ত্রী এবং ফিল্ড মার্শালের। কিন্তু ইমরান খান যখন প্রধানমন্ত্রী ছিলেন তখন পাকিস্তানে এই ইকুয়েশনটা ছিল সম্পূর্ণ অন্যরকম। মানে পাকিস্তান আর্মির সঙ্গে ইমরান খানের একেবারে আদায় কাঁচকলায় সম্পর্ক ছিল, এবং একইভাবে আমেরিকার সঙ্গে ইমরান খানের আদায় কাঁচকলায় সম্পর্ক ছিল। ইমরান খানের সঙ্গে ভালো সম্পর্ক ছিল চীনের। তো পাকিস্তানে ইমরান খান সরকার এবং বর্তমান সরকার, এই দুটো সরকারের চেঞ্জ মানেই গোটা পাকিস্তানের যে বিদেশ নীতি তার চেঞ্জ হয়ে যাওয়া। সেই কারণে অতি অবশ্য ভারতবর্ষকে নজর রাখতে হবেই ইমরান খানের খবরের ওপর। বোঝা গেছে আশা করি। চলুন সেকেন্ড ব্যাপার, সমস্ত জল্পনা কল্পনার সূত্রপাত কোথা থেকে। ইমরান খানের বোন তিনি অভিযোগ করলেন যে লাস্ট 1 মাস ধরে আমার দাদা ইমরান খানকে যে জেলের মধ্যে রেখে দেওয়া হয়েছে, সেই জেলের নাম হলো আদিয়ালা জেল। এই আদিয়ালা জেলে যে দাদা বন্দি, দাদার সঙ্গে কোনো দেখা করতে দেওয়া হচ্ছে না আমাদের, এবং ইমরান খানের তরফ থেকে কোনো চিঠি বা কোনো বার্তা, কোনো মেসেজ কিছুই পাওয়া যাচ্ছে না। তো সবার মনে এই শঙ্কা জাগতে শুরু করে যে তাহলে কি ইমরান খানকে জেলের মধ্যেই হত্যা করে দেওয়া হয়েছে, ইমরান খান কি এই পৃথিবীতেই আর নেই, সেই জন্যই 1 মাস ধরে এরকম নীরবতা। না হলে হঠাৎ কি হলো যে ইমরান খানের সঙ্গে 1 মাস ধরে দেখাই করতে দেওয়া হচ্ছে না পরিবারের লোককে। এবং পাকিস্তানের মিডিয়া যেহেতু পুরোপুরি কন্ট্রোলড পাকিস্তান সরকারের দ্বারা, পাকিস্তান মিডিয়ায় আপনি অ্যাজ সাচ কিছু খুঁজে পাবেন না। আপনাকে চোখ রাখতে হবে আফগান মিডিয়ায়। আফগানিস্তান মারাত্মকভাবে কভার করেছে এই নিউজটা। এবং সেকেন্ড থিং হচ্ছে পাকিস্তানের যে সোশ্যাল মিডিয়া, সমাজ মাধ্যম, ফেসবুক, এক্স হ্যান্ডেল, বাকি যে সমস্ত প্ল্যাটফর্ম রয়েছে, সেইখানে ইমরান খানের মৃত্যুর খবর পেয়ে বা আশঙ্কা করে যে জেলে উনি বন্দি, আদিয়ালা জেল, সেই জেলের বাইরে, এটা যে শুধু আফগানিস্তান ছড়াচ্ছে পাকিস্তানে কিছু হচ্ছে না, একেবারে না, তার প্রমাণ দিয়ে দিচ্ছি। সেই জেলের বাইরে প্রচুর লোক একত্রিত হয়েছে এবং সেইখানে প্রচুর মানে লয়ার, পুলিশ, প্রোটেকশন, সাধারণ মানুষ, বিক্ষোভ, ধর্ণা সবকিছু চলছে আদিয়ালা জেলের বাইরে। পাকিস্তান মিডিয়ায় এগুলো নেই, কিন্তু আপনি পাকিস্তানের সোশ্যাল মিডিয়ায় চলে যান, হাজার হাজার লাখে লাখে ভিডিও আপলোড হচ্ছে। কারণ ওখানে মানুষ যাচ্ছে, গ্রাউন্ড থেকে মানুষ ভিডিও করে সমাজ মাধ্যমে ছাড়ছে। তার মানে এক্স্যাক্ট পাকিস্তানে এটা ঘটছে। না হলে আদিয়ালা জেলের বাইরে এত মানুষ কেন, সমাজ মাধ্যমে এত ভিডিও কেন? আর আফগানিস্তান মেন স্ট্রিম মিডিয়া তো এটাকে কভার করছেই করছে, নেই খালি পাকিস্তানের মেন স্ট্রিম মিডিয়াতে। বোঝা গেল ঘটনার সত্যতা। এইবার ইমরান খান কি সত্যিই মারা গেছেন, এইটার কোনো ক্ল্যারিটি এখনো অবধি নেই।
কিন্তু ইমরান খানের পরিবার পরিজন, লয়ার, সাপোর্টার তারা জেলের বাইরে বসে রয়েছে, এটা সত্যি, ভিডিওতে দেখা যাচ্ছে। এবার যেটা হতে পারে, জেল কর্তৃপক্ষ ইমরান খানের কোনো স্টেটমেন্ট, কোনো ফটো, কোনো শর্টস ভিডিও আপলোড করে দিতে পারে, কিন্তু সেটা দিয়েও কেউ খুব একটা এই মুহূর্তে মানবে বলে মনে হচ্ছে না। স্টেটমেন্ট তো নিজেই বানিয়ে দিয়ে দেওয়া যায়, ফটো তো আগের হাজার একটা তুলে রাখা থাকতে পারে, শর্টস ভিডিও কোন টাইমে শ্যুট করা, 1 মাস আগের না, 2 সপ্তাহ আগের, মৃত্যুর আগের না, কোন সময় কেউ জানে না। তো মনে করা হচ্ছে যতক্ষণ না, যদি ইমরান খান জীবিত থাকেন, ইমরান খানের সঙ্গে লাইভ সরাসরি বাড়ির লোকের বা লয়ারের কথা বলার ব্যবস্থা হচ্ছে, ততক্ষণ কিন্তু ইমরান খানের অনুগামীরা মানতে রেডি নয় যে উনি জেলের মধ্যে সুস্থ স্বাভাবিক আছেন। কারণ পাকিস্তান আর্মি যে কোনো সময় স্টেটমেন্ট দিয়ে দিতে পারে যে ওনার তো বয়স হয়েছিল, যথেষ্ট বয়স মানুষটার, জেলের মধ্যে অসুস্থ হয়ে মারা গেছে। ইজি স্টেটমেন্ট। আপনি বলবেন ধুর, এসব ভারতীয় বলে আপনি কল্পনা করে ভুলভাল ভাবছেন। চলুন একটু ইতিহাস পড়াশোনা করা যাক। পড়াশোনা করা তো ভালো জিনিস। পাকিস্তানের ইতিহাসে একটু আমরা ফিরে তাকাই। 1979 জেলবন্দি পিপলস পার্টি অফ পাকিস্তান, তার প্রতিষ্ঠাতা জুলফিকার আলী ভুট্টো, এবং জুলফিকার আলী ভুট্টোর নাম বাংলাদেশ ভারতবর্ষে সকলে জানে, তার ফ্যামিলির বংশ পরম্পরায় ট্র্যাডিশন রয়েছে রাজনীতিতে, বেনজির ভুট্টো থেকে শুরু করে। তো জুলফিকার আলী ভুট্টো জেলে বন্দি, সেই সময় তাকে ফাঁসির আদেশ শুনিয়ে দেওয়া হলো, জেল থেকে বের করেই ফাঁসি দিয়ে দাও, লটকে দাও। আমি বলছি না, সুপ্রিম কোর্ট বলছে, ভারতের সুপ্রিম কোর্ট নয়, পাকিস্তানের সুপ্রিম কোর্ট কি বলছে, যে জুলফিকার আলী ভুট্টোর ঠিকঠাক ট্রায়ালই হয়নি কেসটার, জোর জবরদস্তি প্রভাব খাটিয়ে আর্মি ওকে ফাঁসিতে লটকে দিয়েছে। পাকিস্তানের সুপ্রিম কোর্ট বলছে। পাকিস্তানের সুপ্রিম কোর্ট তো বাংলাদেশি পাকিস্তান প্রেমী ভাই বোনদের বলছি, গোবর খাওয়া মানুষরাও চালায় না, গোমূত্র খাওয়া মানুষরাও চালায় না, কমেন্ট সেকশন চোখে তো পড়ে, গদি মিডিয়াও চালায় না, মোদি সরকারও চালায় না, ভারতবর্ষও চালায় না, পাকিস্তানের সুপ্রিম কোর্ট বলেছে, আমরা বলিনি। একটু সামান্য পড়াশোনা, সারা পৃথিবী অনেক এগিয়ে গেছে, ইউটিউবে খালি কমেন্ট করে কি আর জীবন কাটবে, একটু পড়াশোনাও করতে শুরু করুন, অনেক কিছু জানতে পারবেন। এবার আমরা 1979-তে এদের হিস্ট্রি দেখলাম, তাহলে জেলের মধ্যে এরা প্রধানমন্ত্রীকে, রাষ্ট্রপতিকে যাকে তাকে পারে পুড়ে দিয়ে কি না কি করে বেড়ায়। নভেম্বর 3, 2022, 3 বছর আগের কথা, সবার মনে থাকার উচিত। ইমরান খানের ওপর বুলেট অ্যাটাক হয়, ইমরান খানের পায়ে গুলি লাগে, হসপিটাল থেকে অপারেশন করে বেরিয়ে ইমরান খান তারপর অনুগামীদের এবং দেশের উদ্দেশ্যে বার্তা দেয়, মনে আছে আশা করি। তাহলে যার ওপর 3 বছর আগে থেকেই অ্যাটাক হওয়া শুরু হয়ে গেছে, জেলের মধ্যে তো সুবর্ণ সুযোগ তাকে এখন মেরে দেওয়ার, এবং যে দেশে ইতিহাস আছে। এবার এই অবধি তো আশা করি বুঝতে পারলেন আপনারা। এবার আমাদের একটু পাকিস্তান থেকে বেরিয়ে চলে যেতে হবে ইন্টারন্যাশনাল জায়গায়, জিও পলিটিক্সে। দেখুন, ইউএস এর একটা মারাত্মক ইন্টারেস্ট রয়েছে আমেরিকার, ইমরান খান যেন জেল থেকে বেরোতে না পারে, বরং যেন বেঁচেই না থাকে। তার কারণ ইমরান খান যতদিন পাকিস্তানের প্রধানমন্ত্রী ছিলেন, ইমরান খান পুরোপুরি ইউএস এর এগেনস্টে ছিলেন, পরিষ্কার স্টেটমেন্ট দিয়ে দিয়েছিলেন অফিসিয়ালি যে আমেরিকার ডিপ স্টেট খুব করে চাইছে আমাকে শাসন থেকে সরিয়ে দিয়ে পাকিস্তানকে নিজের হাতে নিয়ে নেওয়ার জন্য, পরিষ্কার স্টেটমেন্ট দিয়ে দিয়েছিলেন। এবং ওনার সঙ্গে প্রবল ভালো সম্পর্ক ছিল চীনের, সিপেক ইত্যাদি হচ্ছিল সব। আমেরিকা বরাবর চায় চীনের কবল থেকে পাকিস্তানকে নিজের হাতের মধ্যে নিয়ে নিতে, কারণ ওখানে আবার আমেরিকা ভার্সেস চীন গেম রয়েছে। ইউএস যেরকম বাংলাদেশে মিলিটারি বেস চেয়েছিল শেখ হাসিনার কাছে, ঠিক সেই রকমই ইমরান খানের কাছেও চেয়েছিল পাকিস্তানে মিলিটারি বেস। ইমরান খান বলে দিয়েছিলেন অ্যাবসলিউটলি নো, কোনোভাবে দেব না। আর আজকে দেখুন, যখন ইউএস এর মনের মতো সরকার হয়ে গেছে, তখন
ইউএসএ কে পোর্ট দিয়ে দেবার কথা চলছে পাকিস্তানের তরফ থেকে। তো ইউএসএ খুব করে চাইবে ইউএস সাপোর্টে যে সরকার আছে পাকিস্তানে সে থাকুক, কোনোভাবে যেন ইমরান খান না চলে আসে। এবং সেকেন্ড যে কথাটা আমি বলছি, বড় ক্লেম করছি, যার কোনো রকম সন্দেহ হবে সে গুগল করে খুঁজে দেখে নিতে পারেন। কি ক্লেম করছি? 2012 সালে একটা আন্তর্জাতিক ইন্টারভিউতে ইমরান খান বলেছিলেন যে, কি বলেছিলেন, লাদেন থেকে শুরু করে আল কায়েদার যত জঙ্গি, সমস্ত জঙ্গিকে আইএসআই ট্রেনিং দিয়েছে, মানে পাকিস্তানের গুপ্তচর সংস্থা, এবং তার ফান্ডিং দিয়েছে, টাকা পয়সা দিয়েছে সিআইএ, আমেরিকা। এইবার সেই জঙ্গিরাই বড় হয়ে লাদেন হয়ে যখন আমেরিকার ওয়ার্ল্ড ট্রেড সেন্টার ভাঙলো, তখন আমেরিকার টনক নড়ে, হ্যাঁ আমাদের খেয়ে পড়ে আমাদেরকেই মারছে, চলো জঙ্গি মারতে চলি। তার আগে ইমরান খানের বয়ান আছে যে ইয়েস, পাকিস্তান ট্রেনিং দিয়েছে, জঙ্গিদের ট্রেনিং দেয় এবং আমেরিকা ফান্ডিং দেয়। তো গোটা পৃথিবীর কাছে আমেরিকার যে নগ্ন বিভৎস রূপ, সেইটা ইমরান খান ফাঁস করে দিয়েছিল ওপেন ইন্টারভিউতে। আমেরিকা কখনো রিস্ক নেবে না যে এই লোকটা জেল থেকে বেরোক। এবং যেই সময় আমেরিকার একদম গুড বুকে রয়েছে আসিম মুনির, পাকিস্তানের ফিল্ড মার্শাল, তো আমেরিকার তো 2 মিনিটের খেল যে ভাই এটাকে জেলের মধ্যে টপকে দাও, এ যেন না বেরোয়। এবং আসিম মুনির ওকে যদি জেলের মধ্যে মেরে দিতে পারে, তাহলে পুরো বিরোধী দলের এক এবং একমাত্র মেন নেতা সে ফিনিশ, বিরোধী দল ফিনিশ। এবং প্রধানমন্ত্রী পুরো আসিম মুনিরের কথা শুনেই চলে। পারভেজ মুশারফের পর 20 বছর পর পাকিস্তানে এরকম একজন আর্মি চিফ হলো যার হাতে পুরো পাকিস্তানের ক্ষমতা, আর তাকে চ্যালেঞ্জ করার মতো কেউ থাকলো না। আসিম মুনিরের কাছেও এটা একটা খুব সুন্দর অপরচুনিটি। এইবার আমাদের বুঝতে হবে আর কি কি থিওরি রয়েছে। প্রথম জিনিসটা বোঝা গেল। সেকেন্ড জিনিস আমাদের যেটা বুঝতে হবে সেটা হচ্ছে, অনেক জিওপলিটিক্যাল অ্যানালিস্ট যেটা বলছেন যে হতে পারে আসিম মুনির একটা টেস্টিং টাইম করছেন। টেস্টিং টাইম কি জিনিস? জেলের মধ্যে ইমরান খানকে মেরে দিলে পাকিস্তানও তো বাস্ট করবে ভেতর থেকে, ইমরান খানের সমর্থকরাও তো রাস্তায় নামবে। আগের বার ইমরান খানের সমর্থকরা রাস্তায় নেমে আর্মির ওপর অ্যাটাক করেছিল, আর্মির বিল্ডিং পুড়িয়ে দিয়েছিল। দেশ যদি মারাত্মকভাবে বাস্ট করে তাকে কন্ট্রোল করাও তো মুশকিল হবে। তো জল মাপা, যেটাকে আমরা বাংলায় বলি, যে একটা খবর ছড়িয়ে দাও যে জেলের মধ্যে ইমরান খান মারা গেছে, এবং দেখতে থাকো ইমরান খানের সমর্থকরা কি কি করছে, কোথায় কোথায় ভাঙচুর করছে, অবরোধ করছে, কারা মেন নেতৃত্ব দিচ্ছে। পুরো ব্যাপারটাকে 1-1.5 মাস ধরে দেখে নিয়ে ইমরান খানকে সামনে নিয়ে চলে এসো, হয়তো উনি সত্যিই বেঁচে আছেন। যেই তো বেঁচে আছে, কি সব করছেন আপনারাও না, চিজ। এইবার বছর খানেক পর ইমরান খানকে অরিজিনালি মেরে দাও জেলের মধ্যে। আর 1 বছর ধরে যারা যারা দেখা গেছিল আগের বার ফেক গুজব শুনে আন্দোলন লিড করেছিল, তাদেরকে পুরো ধরে ধরে জেলে ভরে রাখো, তাদেরকে ম্যান মার্কিং করে রাখো, তাদের মধ্যে কয়েকজনকে এনকাউন্টার করে উড়িয়ে দাও। কোথায় কোথায় কিভাবে আন্দোলন সংগঠিত করা হয়েছিল খেয়াল রাখো, পরের বার ওই রকম আন্দোলন হতেই দেওয়া হবে না আর। তো 1 বছরের বাফার টাইম পেয়ে গেল আসিম মুনির দেশকে ইন্টারনাল বিদ্রোহ থেকে বাঁচানোর জন্য। এটাও হতে পারে। এবং সব থেকে মজার ব্যাপার, ওয়েস্টার্ন দেশগুলো যে ডেমোক্রেসি ইন্ডেক্স ফিন্ডেক্স বের করে, সেখানে ভারতকে অনেক পিছনে রাখে। আমি ভাবি পাকিস্তানের কথা, এরা প্রধানমন্ত্রীকে জেলে ভরে দেয়, এক্স প্রধানমন্ত্রী এক্স প্রেসিডেন্টকে ফাঁসি দিয়ে দেয়, বিদেশে নির্বাসিত করে দেয়, এটা এদের দেশের ডেমোক্রেসি। কোনো একজন লোক আর্মি চিফ, যে আবার সৎ আর্মি চিফ নয়, পাকিস্তানের আর্মি অফিসারদের সব বিদেশে বড় বড় বাংলো, বাড়ি, টাকা পয়সা সব মজুত আছে, সুইস ব্যাংকে টাকা, এরকম ক্ষমতাশালী করাপ্ট লোক, সে যা চায় তাই হয়, পাকিস্তানের সাধারণ মানুষকে মেনে নিতে হয় সেটা।
এসব দেশ ডেমোক্রেসি ইন্ডেক্সে তো স্থান পাওয়াই উচিত নয়, এদের জন্য আলাদা ইন্ডেক্স বানানো উচিত। বাট ওয়েস্টার্ন মিডিয়া যে ডেমোক্রেসি ইন্ডেক্স পাবলিশ করে সেখানে ভারতকে রাখা হয় পিছনের দিকে। যে ভারতবর্ষে মাওবাদী, জঙ্গি, মানুষ খুন করেছে, হিডমা, তাকে মেরে ফেলা হলে তার সাপোর্টে হাজার হাজার লোক রাস্তায় নামে, তারাও নিজেদের মত প্রকাশ করতে পারে। ফেসবুকে হাজার হাজার লোক আবেগজনিত লেখা লেখে, আহারে কি সুন্দর ফুটফুটে মাওবাদী ছেলেটা ছিল, আহারে, তারাও কেউ অ্যারেস্টেড হয় না, সুন্দরভাবে ফেসবুকে লেখে। এটা ভারতবর্ষের ডেমোক্রেসি। ভারতবর্ষ নাকি ডেমোক্রেসি ইন্ডেক্সে পিছিয়ে আছে। এবার আমরা এমন একটা বিষয় আলোচনা করব, অনেকটা গভীর রিসার্চ করে কয়েকটা তথ্য তুলে আনছি, হয়তো এর আগে কোনো জায়গায় শোনেননি। একটু ভেবে দেখবেন, দিস ইজ জিও পলিটিক্স, এটা পাড়ার পলিটিক্স নয়। পাকিস্তানের কাছে নিউক্লিয়ার উইপেন আছে, তাই তো, পারমাণবিক অস্ত্র। আচ্ছা, আমেরিকা এটা নিয়ে কি খুব হ্যাপি? হ্যাঁ স্যার, হ্যাপি তো হওয়া উচিত। ইন্ডিয়াকে চেকে রাখতে পেরেছে আমেরিকা, তো পাকিস্তানের সঙ্গে হেভি সম্পর্ক। আমি যদি বলি এমনটাও হতে পারে আমেরিকা জাস্ট নাটক করে যাচ্ছে, পাকিস্তানের সঙ্গে ওদের হেভি সম্পর্ক নয়। আপনি বলবেন কেন, বুঝলাম না। পাকিস্তানের কাছে পারমাণবিক অস্ত্র আছে মানে পাকিস্তান একটা খুব ভোলাটাইল স্টেট, যে কোনো সময় যে কোনো কিছু হয়ে যেতে পারে। জঙ্গিরা দখল নিয়ে নিতে পারে, জঙ্গি মানসিকতার উত্থান হচ্ছে, তেহরিকি তালিবান পাকিস্তানি তারা রয়েছে, আর্মি যে কোনো সময় যে কোনো কিছু দখল নিয়ে নিচ্ছে, পাগলাটে সব নেতা মন্ত্রী, কারোর কোনো ম্যাচিউরিটি নেই, দেশ একটা অন্ধ র্যাডিকালাইজড পথে এগোচ্ছে। এই রকম দেশের কাছে নিউক্লিয়ার উইপেন রয়েছে, এটা আমেরিকার জন্য কি খুব সাধারণ ব্যাপার না চিন্তার ব্যাপার? আমেরিকা, আপনি ভাবুন, আপনি খুব বড় লোক একটা মানুষ, সুখের শান্তিতে সংসার গড়েছেন, আপনার বাড়িতে 10টা গাড়ি, 7 মহলা বাড়ি, জমি জায়গা পুকুর, বিজনেস, চাকরি বাকরি, টাকা পয়সা, একদম সেরা লাইফ আপনার। আর আপনার বাড়ির পাশেই কিছু হুলিগ্যান টাইপের ছেলে পিলে রয়েছে, যারা রাত বিরেতে মদ টদ খেয়ে নেশা করে অসামাজিক কাজকর্ম করে ঘুরে বেড়ায়, তাদের কাছে বন্দুক পিস্তলও রয়েছে। আপনি খুব রিল্যাক্সে থাকবেন? হ্যাঁ, জেনারেলি ওরা আপনার কিছু করতে পারবে না, কারণ আপনি সিকিউরিটি গার্ড ফার্ড নিয়েই ঘোরাঘুরি করেন। বাট তবু কি আপনি খুব রিল্যাক্সে থাকবেন কারণ আপনার বাড়ির পাশেই ওরা থাকে? নাকি আপনার মাথায় এই চিন্তা ঘুরবে যে ভাই এরা তো ম্যাচুরিটি নেই, 1000 টাকার জন্য মানুষ খুন করে দিতে পারে, মদের টাকা ফুরিয়ে গেলেই যা ইচ্ছা করে দিতে পারে, এরা তো ম্যাচিওর্ড মানুষই নয়, হাতে বন্দুক থাকলে, মদ খেয়ে থাকলে বুঝবেই না কাকে মারছি, আমাকেই না গুলি করে দিল কোন দিন। তো আমার হাতে যখন ক্ষমতা রয়েছে, এইগুলোকে জেলে ঢোকাই, এদের হাত থেকে বন্দুক ফন্দুকগুলো ছিনিয়ে নি, তাহলে আমি আরো সিকিউরড থাকবো। আমেরিকার অবস্থা কি সেরকম নয়? একটা সাজানো গুছানো সুন্দর দেশ, অসাধারণ লাইফ কাটায় পৃথিবীর বুকে, স্বর্গরাজ্যে বাস করে অলমোস্ট। পাকিস্তান নামক একটা জঙ্গি দেশ, যাদের হাতে পারমাণবিক অস্ত্র আছে, ওরা কি টেনশনে থাকে না যে ভাই আমাদের এত রিসার্চ ডেভেলপমেন্ট, হাই ফাই বাড়ি গাড়ি, শহর রাস্তা, জমি জায়গা সবকিছু, কোন দিন পাগলাটে মিলিটারি টেরোরিস্ট কারা দেশটার দখল নিয়ে নেবে পারমাণবিক অস্ত্র তাদের হাতে, তারা এসেই মনে করলো এই আমেরিকায় ছোঁড়তো 5টা, ব্যাস সেকেন্ডের মধ্যে আমরা বোম শেষ হয়ে গেলাম। এইরকম স্টেটের কাছে পারমাণবিক অস্ত্র থাকলে আমেরিকা কি শান্তিতে থাকবে? থাকবে না। তো আমেরিকা খুব করে চাইবে পাকিস্তানের হাতে পারমাণবিক অস্ত্র না থাকুক। ইন্ডিয়াকে চেকে রাখার জন্য পাকিস্তান টেরোরিস্ট সাপ্লাই টাপ্লাই করুক, বাট পারমাণবিক অস্ত্র না থাকুক। কারণ টেরোরিস্টদের হাতে যদি পারমাণবিক অস্ত্র পড়ে যায়, যেটা পাকিস্তানের মতো ভোলাটাইল স্টেটে যে কোনো সময় সম্ভব, কেস তখন সবাই খাবে, খালি ইন্ডিয়া খাবে না।
পাকিস্তানকে ডিনিউক্লিয়ারাইজেশন করার কাজ নাকি আমেরিকা শুরু করে দিয়েছে ভিতরে ভিতরে। এবং ডিনিউক্লিয়ারাইজেশন সত্যি সত্যি হয়েছে এই পৃথিবীতে 1991-তে সাউথ আফ্রিকায়। সাউথ আফ্রিকার কাছে নিউক্লিয়ার উইপেন ছিল, আজকে নেই। পারমাণবিক শক্তিধর দেশের মধ্যে সাউথ আফ্রিকাকে আপনি দেখবেন না। তাহলে কোথায় গেল? সাউথ আফ্রিকায় যেমন গোষ্ঠী হয় না, কোথাও রিলিজিয়ান হিন্দু মুসলিম, কোথাও হোয়াইট ব্ল্যাক আমেরিকার মতো দেশে, তো সাউথ আফ্রিকায় এরকম দুটো আলাদা গোষ্ঠী ছিল, এখনো আছে। 1991 পর্যন্ত যাদের হাতে ক্ষমতা ছিল তারা দেখেছে 1991-তে জেনারেল ইলেকশন হবে এবং আমরা তো হেরে যাব। উল্টো গোষ্ঠী, যেই গোষ্ঠীকে তারা ঘৃণা করে, একেবারে সাপে নেউলে সম্পর্ক, মানতেই পারে না, তারা বিপুল জনসমর্থন নিয়ে সরকার গড়ে ফেলবে, যাতে করে নতুন সরকার এবং অপোজিট গোষ্ঠীর হাতে দেশের নিউক্লিয়ার বোম না পড়ে সেই জন্য এরা সরকারে থাকাকালীন নিউক্লিয়ার অস্ত্র সব ডিসমেন্টেল করে ফেলে দেয়, যে ভাই এদের হাতে যেন নিউক্লিয়ার উইপেন না পড়ে, তার থেকে আমাদের দেশে নিউক্লিয়ার উইপেন থাকবে না তাও ভালো। এদের হাতে পড়লে এরা কি করবে কোনো ঠিক ঠিকানা নেই। ঘটেছে ইতিহাসে সাউথ আফ্রিকায়। পাকিস্তানের ম্যাচিওর্ড লোকদের মাথাতেও কি এই চিন্তাটা নেই যে ভাই আমার দেশের কাছে নিউক্লিয়ার উইপেন থাকবে না তাও ভালো, কাল আমার দেশে কে ক্ষমতা দখল করে নেবে, ডেমোক্রেসি নেই, কিচ্ছু নেই, সিস্টেম নেই, সে নিউক্লিয়ার উইপেন নিয়ে কাকে মারতে ছুটবে, তারা আবার আমাদের দেশে নিউক্লিয়ার অ্যাটাক করবে। তো পাকিস্তানেরও যারা ক্ষমতাশালী, বিত্তশালী, প্রভাবশালী, ম্যাচিওর্ড গোষ্ঠী 1%, তাদের মাথাতেও এটা ঘোরে যে আমাদের কাছে নিউক্লিয়ার উইপেন না থাকাই ভালো, না থাকা ভালো। আমাকে আমার বাবা ছোটবেলায় বলেছিলেন, আমার খুব শখ ছিল যে আমি একটা পাখি মারা বন্দুক কিনবো, ছোটবেলায় শখ ছিল যে দেওয়ালে টাঙিয়ে রাখবো, সব সিনেমায় দেখায় জমিদার বাড়িতে টাঙানো থাকে। আমার বাবা বলেছিল একদম না। কেন? তো সেই সময় নেপাল রাজ পরিবারে ওই দুর্ঘটনা ঘটে। নেপালের রাজ পরিবারে দেওয়ালে যে বন্দুক টাঙানো ছিল ওই বন্দুক খুলে রাজপুত্র পুরো পরিবারের সবাইকে, ওর বিয়ে হয়নি পছন্দের মেয়ের সঙ্গে, সেই নিয়ে ঝামেলায় ছিল, মদটদও খেয়েছিল, সবাইকে ঢাই 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 করে গুলি মেরে পুরো রাজ পরিবার ফিনিশ করে দেয়। কয়েকজন বেঁচে ছিল, তারাই পরবর্তীকালে চালায়, বাট মেন রাজা রানী সব ফিনিশ, 11 জন একসঙ্গে মারা গেছিল। তো তখন ছোট, বুঝতে পারিনি, বাবা বলেছিল না না না, ওই পাখি মারা বন্দুক থাকলে ওটা সেফটি তো কিছুই নয়, ও রিস্ক, কে কিছু বুঝবে না, নিয়ে কোন দিকে চালিয়ে দেবে, কার চোখে মুখে গুলি ঢুকে যাবে, পাখি মারা বন্দুক দিয়ে মানুষ মরবে না, বাই চান্স কারোর চোখে ঢুকে গেল অন্ধ হয়ে যাবে। তো অস্ত্র আপনার কাছে যদি থাকে, আপনার বাড়িতে যদি অস্ত্র রাখতে চায় আপনার বাড়ির কেউ, আপনি রাখতে দেবেন? বলে না না না, এ জানা সেফটি তার থেকে বেশি রিস্ক। তো পাকিস্তানেরও ম্যাচিওর্ড মানুষরা তারা বলছে না 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 ভাই, আমাদের পারমাণবিক অস্ত্র রাখা উচিত না, জানা সেফটি তার থেকে বেশি রিস্ক। তো একটা একটা গ্রুপ অফ জিওপলিটিক্যাল অ্যানালিস্টরা বলছেন সম্ভবত এই ঘটনা ঘটে গেছে, পাকিস্তানের কাছে নিউক্লিয়ার উইপেন নেই বা আস্তে আস্তে কমছে। কি করে? ইউএস ইন্ডিয়াকে বলে দিয়েছিল অপারেশন সিঁদুরের সময় যে ভাই যুদ্ধ থামাও। ইন্ডিয়া পরিষ্কার বলেছিল উধার সে গোলি চলেগা তো ইধার সে গোলা চলেগা। ইউএস বুঝে গেছিল এরা থামান নয়। পাকিস্তানকে ইউএস মারাত্মক ধমক দেয় তখন। ইন্ডিয়াকে ধমকাতে পারবে না, চমকাতে পারবে না, ইন্ডিয়া কারোর বাবার টাকায় খায় না, পাকিস্তান ভিক্ষা করে খায়, ধমকাতে চমকাতে পারবে ওদের। ইউএস বলেছিল প্রত্যেকটাকে বেঁচে থাকার পারমিশন দেব, নিউক্লিয়ার উইপেনগুলো সবগুলোকে সরাও, না হলে প্রধানমন্ত্রী থেকে ফিল্ড মার্শাল প্রত্যেকটাকে গুলি করে মারবো। অনেক ছ্যাবলামি সহ্য করেছি তোমাদের। সেই সময় তারা নাকি আমেরিকার কাছে বলে যে আমরা যদি এখন নিউক্লিয়ার উইপেন ছেড়ে দিই সারা দেশকে জানিয়ে, সারা দেশের লোক, তাদের কাছে আমাদের মান সম্মান বলে কিছু থাকবে, ভোটই দেবে না আর আমাদের। ইমরান খান এক্ষুনি প্রচার করতে শুরু করে দেবে যে আমেরিকার চাপে পড়ে নিউক্লিয়ার উইপেন পর্যন্ত ছেড়ে দিয়ে আসলো পাকিস্তান, সব শেষ হয়ে যাবে। আসিম মুনির আর প্রধানমন্ত্রী এই দুজন যদি না থাকে, এরাই তো আমেরিকার কথা শুনে চলে, তো পাবলিক আমাদের ভোট দেবে না,
ইমরান খানের দল আসবে, এসে আবার ওরা চীনের সঙ্গে হাত মেলাবে, আপনারও লস আমেরিকা, আমাদের তো লসই, আমাদের তো পাবলিক পিটিয়ে মেরে দেবে আমরা যদি নিউক্লিয়ার উইপেন সারেন্ডার করে দিই। তো আমাদের সম্মানটা রাখতে দিতে হবে। আমেরিকা বলে দিয়েছিল ওকে, তোমাদের এত সম্মান দেব, এত সম্মান দেব যে তোমাদের দেশের পাবলিক তোমাদেরই ভোট দিয়ে যাবে নেক্সট 20 বছর। আমার সঙ্গে বসে ডিনার করাবো, লাঞ্চ করাবো তোমাকে আর ফিল্ড মার্শালকে। দেশকে গিয়ে বলো আমরা বিশাল হরিদাস পাল, আমেরিকা আমাদের এত সম্মান দেয়। বাট যে 15-20 বছর তোমরা ক্ষমতায় আছো, বেঁচে আছো, এর মধ্যে পুরো নিউক্লিয়ার উইপেন ডিসম্যান্টেল করে আমেরিকাকে ফেরত দিয়ে দাও, যেন কোনো নিউক্লিয়ার উইপেন তোমাদের কাছে আর না থাকে। এবং এই নিউক্লিয়ার উইপেন সরানোর কাজের সময়ই নাকি কিরানা হিলসের ওখান থেকে নিউক্লিয়ার লিকেজ হয়েছিল, এবং যেহেতু আমেরিকা এটা টোটালি যুক্ত, আমেরিকা ধামাচাপা টোটালি ইন্টারন্যাশনাল মিডিয়াতে দিয়ে দিয়েছিল। আর ইন্ডিয়াকে একইভাবে, আমেরিকা সুপার পাওয়ার, আমেরিকা পরিষ্কার বলে দিয়েছিল যে ভাই পাকিস্তানের কাছে কোনো নিউক্লিয়ার উইপেন থাকবে না, আর ইউ হ্যাপি? তোমাদের সারা জীবনের টেনশন আমরা মিটিয়ে দিচ্ছি। তো ইন্ডিয়ান অফিসাররা এবং টিম বলেছিল নাকি যে হ্যাঁ উই আর হ্যাপি, কিন্তু তার বিনিময়ে একটা কাজ করতে হবে, দেখো ওদের তো সম্মানটা রাখতে হবে, কারণ ওদের সব শেষ হয়ে যাচ্ছে, ওদের আমরা সম্মানটা দিয়ে যাব, তোমরা সাইলেন্ট থাকবে, তোমরা চুপ থাকবে, কারণ তোমরা জানছো যে আসল কি হচ্ছে, সারা পৃথিবীতে হাতে গোনা কয়েকটা লোক জানছে, বাট আসল লাভ যেহেতু তোমাদের হচ্ছে, ওদের এখন আমরা প্রচুর 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 সম্মান দিয়ে যাব, বাইরের পৃথিবীতে দেখিয়ে যাব ইন্ডিয়ার সঙ্গে আমাদের দূরত্ব, পাকিস্তান আমাদের জিগরি দোস্ত। 15-20 বছর পর মোক্ষম সময় দেখে তখন অ্যানাউন্স করে দেওয়া হবে পাকিস্তানের কাছে কোনো নিউক্লিয়ার উইপেন নেই। কোনো প্রধানমন্ত্রী আসবে, সে সেই সময় অ্যানাউন্স করবে, যা হবে দেখা যাবে, তখন আমাদের কোনো টেনশন নেই, যা হবে পাকিস্তান বুঝবে। এইটাও একটা থিওরি উঠে আসছে, সত্যতা জানি না, জানা সম্ভব নয়। বোঝা গেল? অনেক কিছু আলোচনা হলো আজকের ভিডিওতে। আপনাদের আর একটা ইনফরমেশন দিয়ে দিই, আপনারা আমাকে লাস্ট দুটো ভিডিওতে অনেকে বলেছিলেন ভারতবর্ষে যে 4টে নতুন লেবার কোড এলো, শ্রম আইন, এইটা নিয়ে একটা ভিডিও বানাতে। এটার ভিডিও কিন্তু আমি বানিয়ে দিয়েছি, এই চ্যানেলে নয়। যারা খুঁজে পেয়ে গেছেন তারা অনেকে দেখে ফেলেছেন, যারা আপনারা খুঁজে পাননি এই ভিডিওটা দেখে এখন দেখে নিন। কোথা দিয়ে দেখবেন? দেখুন, আমি ইউটিউবে গিয়ে আপনাকে লিখতে হবে আড্ডা 24/7, স্পেস দেবেন WBCS, স্পেস দেবেন টপার। আমাদের তো একটা চ্যানেল নয়, অনেক চ্যানেল, আমি জেনারেলি স্কিল বাংলাতে ভিডিও করি তাই, বাট ইনস্টিটিউটের তো অনেক চ্যানেল আমাদের। তো দেখবেন এই আড্ডা 24/7 WBCS টপার এই ইউটিউব চ্যানেলটা আপনার কাছে চলে আসবে। 1,89,000 ছাত্রছাত্রী ক্লাস করে, এখানে ইতিহাস, ভূগোল, অঙ্ক, রিজনিং, ইংরাজি ধরে ধরে WBCS এর সিলেবাস পড়ানো হয়। এই চ্যানেলটায় আপনি চলে যাবেন, এই ক্লিক করলেন, চ্যানেলে পৌঁছে গেলেন, গিয়ে কোথায় যাবেন? ভিডিওজে যাবেন। আমি সবসময় ভিডিও সেগমেন্টেই ভিডিও আপলোড করি। এই দেখুন 39,000 মানুষজন অলরেডি দেখে নিয়েছেন, গতকাল সন্ধ্যেতে আপলোড করেছি, যারা খুঁজে পেয়েছে দেখে নিয়েছে। স্বাধীনতার পর সব থেকে বড় সিদ্ধান্ত ঘোষণা হলো নতুন লেবার কোড। এই ভিডিওটা এই চ্যানেলে আছে, দেখে নেবেন, ঠিক আছে? তো মোটামুটি অনেক কিছু আপডেট হয়ে গেল, এবং আপনাদেরকে লাস্টে আমি একটা জিনিস জানিয়ে রাখবো যে WBCS এর ফর্ম ফিল আপ চলছে। যারা WBCS অফিসার হতে চাইছেন, বা আপনাদের ছেলে মেয়ে সন্তান ভাই বোন কেউ হতে চায়, এইটা আমার অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বার। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে জাস্ট একটা হাই লিখে পাঠালেই আমার WBCS গ্রুপের লিংক আপনি পেয়ে যাবেন। সেই লিংকে ক্লিক করলেই জয়েন হয়ে যাবেন গ্রুপে। গ্রুপে জয়েন হতে কোনো টাকা পয়সা লাগে না, সম্পূর্ণ ফ্রি। WBCS ব্যাপারটা কি, গ্রুপে জয়েন হলে আমি দুটো অডিও দেবো, টোটাল বুঝে যাবেন, ওটুকু বুঝে নিন। বুঝে নিয়ে আপনার যদি ইন্টারেস্ট লাগে, WBCS দিয়ে ডিরেক্ট বিডিও হওয়া যায়, ব্লক ডেভেলপমেন্ট অফিসার। গ্রুপ বি চুজ করলে ডিএসপি হওয়া যায়, ডেপুটি সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ। গ্রুপ সি চুজ করলে জয়েন্ট বিডিও হওয়া যায়, ঠিক? সেখান থেকে IAS IPS ইত্যাদি র্যাঙ্কে তো যাওয়া যায়। তো
আগে শুনে নেবেন পুরো দুটো অডিও, সিলেবাস থেকে শুরু করে পরীক্ষা পদ্ধতি A to Z। তারপর আপনি চাইলে আমাদের অফলাইন সেন্টারে কোচিং নিতে পারেন, আপনি চাইলে আপনি বাড়িতে বসে অনলাইনে ক্লাস করতে পারেন, সেটা পরবর্তী সিদ্ধান্ত। আগে গ্রুপে জয়েন হয়ে নিন, পুরোটা জেনে নিন, বুঝে নিন। থ্যাংক ইউ। আর WBCS টপার চ্যানেলে রয়েছে লেবার কোডের বিলের ভিডিওটা। থ্যাংক ইউ।